সোমবার নতুন ভোটার তালিকা, পিছিয়ে গেল সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ। প্রতি শুক্রবার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করার কথা জানানো হয়েছিল কমিশনের তরফ থেকে, কিন্তু শুক্রবার হয়নি। সোমবার নতুন ভোটার তালিকা, পিছিয়ে গেল সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ। সোমরাজ রয়েছে আমার সঙ্গে সরাসরি। সোমরাজ, কেন হলো না শুক্রবার? সোমবার নতুন ভোটার তালিকা, কমিশন সূত্রে কি খবর? দেখো, গতকাল তালিকা প্রকাশ করা গেল না, তার কারণ যেহেতু প্রত্যেকটি বুথের সাপ্লিমেন্টারি তালিকা প্রস্তুত হয়নি। গতকাল পর্যন্ত প্রায় 40,000 বুথের সাপ্লিমেন্টারি তালিকা প্রস্তুত করা হয়েছে। যেহেতু তুমি জানো রাজ্যে 80,000-এরও বেশি বুথ রয়েছে, যদিও প্রত্যেকটি বুথে সাপ্লিমেন্টারি তালিকা তৈরি করার প্রয়োজন নেই, তার কারণ একাধিক জেলায় এরকম অনেক বুথ রয়েছে যেখানে আন্ডার অ্যাডজুডিকেশন নেই, আর সেই কারণেই সেই বুথগুলি সাপ্লিমেন্টারি তালিকা তৈরি করার প্রয়োজন নেই। কিন্তু যে বুথগুলিতে সাপ্লিমেন্টারি তালিকা তৈরি করার প্রয়োজন রয়েছে সেখানে দেখা যাচ্ছে এখনও কয়েক হাজার বুথে সাপ্লিমেন্টারি তালিকা তৈরির এখনও প্রস্তুত হয়নি বা চূড়ান্ত হয়নি। সেই কারণেই গতকাল সাপ্লিমেন্টারি তালিকা প্রথম দফায় প্রকাশ করতে পারেনি নির্বাচন কমিশন, তেমনটাই কমিশন সূত্রে খবর। কমিশন সূত্রে জানা যাচ্ছে সোমবার বিকেলে সাপ্লিমেন্টারি তালিকা প্রথম পর্যায়ে প্রকাশ করা হবে এবং তারপর শুক্রবার অর্থাৎ আগামী সপ্তাহে মোট 2টি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে। সোমবার বিকেলে যেমন সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে, তেমনি শুক্রবারেও সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে। গতকাল পর্যন্ত জুডিশিয়াল অফিসাররা প্রায় 27,30,000-এর কাছাকাছি অভিযোগের নিষ্পত্তি করেছে। সঙ্গে থাকো। সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশের আগে সুপ্রিম নির্দেশ মেনে ট্রাইব্যুনাল গঠন হয়ে গেল। গতকালই বিজ্ঞপ্তি জারি, আর এবার ট্রাইব্যুনাল গঠন হয়ে গেল। এই বিষয়ে ডিটেইল জানাবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, হ্যাঁ দেখো, গতকালই জাতীয় নির্বাচন কমিশনের তরফে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। মোট 19টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে এবং জেলা ভিত্তিক এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। প্রাক্তন বিচারপতিদের নেতৃত্বে এই ট্রাইব্যুনাল কাজ করবে। কবে থেকে ট্রাইব্যুনাল কাজ করবে, কবে থেকে ট্রাইব্যুনালের কাছে আবেদন করতে পারবেন, সেটা পরবর্তী ক্ষেত্রে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর জানিয়ে দেবে। কিন্তু যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে যে সম্পূর্ণ তালিকা প্রকাশের পরেই ট্রাইব্যুনালে আবেদন করা যাবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল কিছুক্ষণ আগেই জানিয়েছেন যে গোটা বিষয়টি নিয়ে তারা কাজ চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ আগামী সোমবার যে প্রথম পর্যায়ে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে এবং তারপর শুক্রবারও সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হওয়ার কথা রয়েছে, সেই তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই যে ট্রাইব্যুনালে আবেদন করা যাবে তা নয়। এই ট্রাইব্যুনালে কিভাবে আবেদন করতে হবে তার জন্য একটি নির্দিষ্ট রূপরেখা জেলা শাসকদের কাছে পাঠিয়ে দেওয়া হবে বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। আর তুমি যদি নজর দিয়ে দেখো, এই যে ট্রাইব্যুনালগুলি গঠন হয়েছে সেখানে কিন্তু এক একজন প্রাক্তন বিচারপতির অধীনে একাধিক জেলাও যেমন রাখা হয়েছে, তেমনি এক একজন প্রাক্তন বিচারপতির অধীনে একটি জেলার কয়েকটি বিধানসভাও রাখা হয়েছে। যেমন তুমি মুর্শিদাবাদের দিকে যদি নজর রাখো, মুর্শিদাবাদ জেলার জন্য 2জন প্রাক্তন বিচারপতিকে রাখা হয়েছে যারা ট্রাইব্যুনাল পরিচালনা করবেন। যেহেতু তুমি জানো মুর্শিদাবাদ জেলায় সবথেকে বেশি আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে। উত্তর 24 পরগনা জেলার দিকেও যদি নজর রাখো, উত্তর 24 পরগনা জেলাতেও কিন্তু 2জন প্রাক্তন বিচারপতি রয়েছে যারা ট্রাইব্যুনাল পরিচালনা করবে, কারণ উত্তর 24 পরগনাতেও প্রচুর আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে যে যে জেলায় আন্ডার অ্যাডজুডিকেশন বেশি রয়েছে সেগুলিকে মাথায় রেখেই এই ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে এবং তেমনটাই কমিশনের তরফে জানানো হচ্ছে। এই ট্রাইব্যুনালের ক্ষেত্রে অফলাইনেও আবেদন করা যাবে, অনলাইনেও আবেদন করা যাবে। অফলাইনে জেলা শাসক মহকুমা শাসকের দপ্তরে গিয়ে অ্যাপিল করা যাবে, আর অনলাইনে ইসিআই নেট ওয়েবসাইটের মাধ্যমেও আবেদন করা যাবে, তেমনটাই নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে। বেশ, সাপ্লিমেন্টারি লিস্ট তো যখন আমরা পাবো আমরা পাবলিশ করে দেবো। ট্রাইব্যুনাল এখন যে আছে জাজ সিলেকশন হয়েছে, ওটা নোটিফিকেশন হয়ে গেছে। এরপরে জায়গা করতে হবে, এর জায়গায় পরিকাঠামো করতে হবে, কোর্ট লিখেছে, যখনই তৈরি হবে আমরা লেগে আছি যত তাড়াতাড়ি এদেরকে কার্যকারী করতে পারবো। সুপ্রিম নির্দেশ মেনে ট্রাইব্যুনাল গঠন, কি বলছেন শুভেন্দু অধিকারী? আপনি যদি মনে করেন ইনজাস্টিস হয়েছে, আপনি আপিলে যাবেন। তার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টরা রিটায়ার্ড জাজদের দিয়ে, এক্স জাজেসদের দিয়ে, রেসপেক্টেড এক্স জাজেসদের দিয়ে সুন্দর ট্রাইব্যুনাল বানিয়ে দিয়েছে এবং ডিস্ট্রিবিউশন অফ দি এরিয়া ভাগ করে দিয়েছেন। কিন্তু কান খুলে শুনে রাখুন, মৃত, ডবল ট্রিপল এন্ট্রি, ফেক এবং অভারতীয় বাংলাদেশি মুসলিম তার নাম থাকবে না। যেখানে খুশি যেতে পারেন, নাম থাকবে না। পরিষ্কারভাবে কানে শুনে রাখুন। আপনি যদি ভারতীয় হন, আপনার যদি পেপারসের প্রবলেম থাকে, আপনি যদি মনে করেন যে জুডিশিয়াল অফিসাররাও আপনার সঙ্গে ইনজাস্টিস করে দিয়েছে, আপনি ট্রাইব্যুনালে আপিল করবেন। ট্রাইব্যুনাল উইল টেক ফাইনাল কল।
শুক্রবার নতুন ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। এই তালিকায় নাম বাদ যেতে পারে প্রায় 8 লক্ষের। এসআইআরের যে লিস্ট আজকে বেরোনোর কথা ছিল সেটা আজও বেরোয়নি। এই করে করে দিনগুলো নষ্ট হচ্ছে। 22,60,00,000 মধ্যে করা হয়েছে, তার মধ্যে 10 লক্ষ বাদ দেওয়া হয়েছে এবং বেশিরভাগ বাদ গেছে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর থেকে, পার্টিকুলার একটা কমিউনিটিকে টার্গেট করে। ফেব্রুয়ারি রাজ্যে প্রথম ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। আর 20 মার্চ অর্থাৎ শুক্রবার প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। 22 লক্ষ করতে যদি 15 দিন 20 দিন লাগে, তা ইলেকশন আসা পর্যন্ত প্রসেস কমপ্লিট হবে তো? 28 ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকা প্রকাশের পরে দেখা যায় বিচারাধীন সংখ্যা 60,06,675। এর মধ্যে সবচেয়ে বেশি বিচারাধীন মুর্শিদাবাদে 11,01,145, মালদায় 8,28,127, উত্তর 24 পরগনা 5,91,252, দক্ষিণ 24 পরগনায় 5,22,042, উত্তর দিনাজপুরে 4,80,341। সুপ্রিম কোর্টের নির্দেশে এই বিচারাধীনদের নিষ্পত্তির কাজ করছে বিচার বিভাগ। প্রথম তালিকা অনুযায়ী বিচারাধীন 60 লক্ষ। বৃহস্পতিবার পর্যন্ত 25 লক্ষের বেশি নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে। এর মধ্যে অন্তত 8 লক্ষের নাম বাদ যেতে পারে। কিন্তু তালিকা প্রকাশ না হওয়ায় অনেকেই খুশির ঈদ পালন করতে পারলেন। এসআইআরের যে লিস্ট আজকে বেরোনোর কথা ছিল সেটা আজও বেরোয়নি। এই করে করে দিনগুলো নষ্ট হচ্ছে। 22,60,00,000 মধ্যে করা হয়েছে, তার মধ্যে 10 লক্ষ বাদ দেওয়া হয়েছে এবং বেশিরভাগ বাদ গেছে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর থেকে, পার্টিকুলার একটা কমিউনিটিকে টার্গেট করে। নিউজ 18 বাংলা। ইতিমধ্যেই রাজ্যে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কিন্তু প্রথম দফা ভোটের আগে আরো কেন্দ্রীয় বাহিনী আছে। কিন্তু কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী জানার চেষ্টা করব। প্রীতি রয়েছে আমার সঙ্গে। প্রীতি, কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী প্রথম দফা ভোটের আগেই রাজ্যে? দেখো, তুমি যেমনটা বললে, এখনো পর্যন্ত 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এই রাজ্যের জন্য মোতায়েন করা হয়েছে। তবে এসআইআর পর্ব যখন চলছে, এখনো অ্যাডজুডিকেশনে প্রায় 60 লাখ মানুষের নাম, তখনই কিন্তু নির্বাচন কমিশনের তরফে ঘোষণা করা হলো আরো 1920 কোম্পানি, অর্থাৎ টোটাল 2400 কোম্পানি এই রাজ্যে বাংলার ভোটের জন্য মোতায়েন থাকবে। 31 মার্চের মধ্যে 300 কোম্পানি, 7 এপ্রিল 300 কোম্পানি এবং 10 এপ্রিল 300 কোম্পানি। এর পরবর্তীতে 13 এপ্রিল 277 কোম্পানি এবং 18 এপ্রিল কিন্তু 743 কোম্পানি। অর্থাৎ সব মিলিয়ে প্রথম দফার নির্বাচনের আগে, প্রথম দফার ভোটের আগেই কিন্তু এ রাজ্যের ক্ষেত্রে 2400 কোম্পানি মোতায়েন থাকবে। এবং নির্বাচন কমিশন বারংবার যেমনটা বলেছিল যে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন চাইছে এবার তারা, এবং তারপরে নির্বাচনের যে শৃঙ্খল তা ঘোষণার পরেই একেবারে রদবদল আমরা দেখেছি। এবং তার পরবর্তীতে স্বাভাবিকভাবেই এই চমক কিন্তু যে যত কম দফা হচ্ছে তার থেকেও বেশি যে কোম্পানি তা মোতায়েন থাকছে রাজ্যের ক্ষেত্রে। বেশ, এপ্রিলে ভোট, ইস্তেহার প্রকাশ করল তৃণমূল। ইস্তেহারে মমতা বন্দ্যোপাধ্যায়ের 10 দাওয়ায় এবার দুয়ারে স্বাস্থ্যের প্রতিশ্রুতি। এবার আমরা দুয়ারে চিকিৎসা করব। আগে যেমন দুয়ারে সরকার করেছে, ওগুলো তো যেমন চলছে চলবেই। আমার পাড়া আমার সমাধান 8,000 কোটি টাকা দিয়েছি এলাকায় বুথে বুথে। প্রতি বছর প্রতি ব্লকে প্রতি টাউনে দুয়ারে ক্যাম্প হবে। দুয়ারে স্বাস্থ্য, আমাদের স্বাস্থ্যসাথী আছে, অনেক মেডিকেল কলেজ আছে, মাল্টি সুপার হসপিটাল আছে, প্রায় কয়েক হাজার সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে, এগুলো সব আছে। এমপি ল্যাড থেকে, রাজ্যসভার থেকেই প্রায় আইসিসিউ টাইপে প্রায় 250-300 গাড়ি করে দিয়েছি। স্বাস্থ্য দপ্তরকে আমাদের রাজ্যসভার 60 কোটি টাকা করে ওরা পায় বছরে, সেই টাকা থেকে আমরা আরও 300-400 অ্যাম্বুলেন্স করে দিয়েছি, যাতে মানুষ অ্যাম্বুলেন্সে যাতায়াত করতে পারে। তৃণমূলের ইশতেহারে 10 দফা অঙ্গীকার।
দুয়ারে স্বাস্থ্য, লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, পাকা বাড়ি, সব বাড়িতে পরিশ্রুত খাওয়ার জল, কৃষকদের উন্নয়ন, স্কুলের পরিকাঠামো উন্নয়ন। বাংলার শিক্ষায়তনগুলো আমরা একটা টার্গেট করেছি, অলরেডি বাজেটে বলা হয়েছে এবং ক্যাবিনেটে পাস হয়ে গেছে। কয়েক হাজার স্কুল আমরা মডার্নাইজ করব, আপডেট করব, যেখানে লার্নিং থেকে শুরু করে সমস্ত মডার্ন ইকুইপমেন্ট থাকবে। তার জন্য টিচারও রিক্রুট হবে। আমরা তো টিচার রিক্রুট করতে চাই, কিন্তু আমার অপোজিশন যারা, তারা রাজনৈতিক লড়াইয়ে পারে না, কোর্টে গিয়ে এটা কেস করে দেয়। আর কোর্টে কেস করা মানে তো গেল। আমরা টিচারদের পক্ষে ওরা নয়, না হলে এইভাবে টিচারদের বিপদে ফেলতো না, অশিক্ষক কর্মচারীদেরও বিপদে ফেলতো না। প্রশাসনিক সুবিধের জন্য আমরা যদিও অনেকগুলো নতুন জেলা করেছি, প্রায় 7টা। আগামী দিনও আমরা 7 থেকে 10টা নতুন জেলা করব। অনেক ব্লক সাব ডিভিশন নতুন করে তৈরি হবে। সামগ্রিক ভৌগোলিক পরিস্থিতি বিচার করে পুনর্গঠনের মাধ্যমে আরও অনেকগুলো পৌরসভাও তৈরি হবে, যাতে মানুষ ঘরের সামনে তার পরিষেবাটা পেতে পারে। আমি আমার কর্মীদের, সাধারণ মানুষকে বলবো, চিন্তা করার কোনো কারণ নেই। ঈদের পরেই আমরা প্রচারে বেরোবে, সবার সাথে রাস্তায় দেখা হবে, এরপরে দেখা হবে ফিল্ডে, লড়াইয়ের ময়দানে, প্রচারের ময়দানে। নিউজ 18 বাংলা। বিজেপির প্রার্থী তালিকায় এবার একাধিক মহারাজ। তাদের মধ্যে উৎপল মহারাজকে বহিষ্কার করেছে ভারত সেবাশ্রম সংঘ। উৎপল মহারাজ উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী, ভারত সেবাশ্রম সংঘের সদস্য। বৃহস্পতিবার তাকে বহিষ্কার করে সংঘ। তারা জানিয়েছে, স্বামী জ্যোতির্ময়ানন্দ রাজনৈতিক ফাঁদে পা দিয়ে আশ্রম পরিত্যাগ করে রাজনৈতিক দলে যোগ দিয়েছেন। সংঘ কর্তৃপক্ষ প্রধান কার্যালয়ে পরিচালন সমিতির জরুরি সভায় সিদ্ধান্ত নিয়ে সংঘ থেকে তাকে বহিষ্কার করেছে। ভারত সেবাশ্রম সংঘ একটি সম্পূর্ণ অরাজনৈতিক এবং সমাজসেবী ধর্মীয় প্রতিষ্ঠান। কোনোভাবেই সংঘের সন্ন্যাসী, ব্রহ্মচারী বা আশ্রমবাসী কোনো রাজনৈতিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকতে পারেন না। ভারত সেবাশ্রম সংঘে থেকে সেখান থেকে প্রত্যক্ষ রাজনীতি করা সম্ভব নয়, যায় না। তো সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে রাজনীতির আঙ্গিনায় এসেছি, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। তার জন্য আমি প্রথম প্রেস মিটে সেটা বলেওছি এবং আমি সংঘকে আমার রেজিগনেশন লেটারও দিয়েছি। তারই পরিপ্রেক্ষিতে সংঘ সিদ্ধান্ত নিয়েছে যে ঠিক আছে। উলুবেড়িয়ার করাতবেড়িয়া শ্রীকৃষ্ণ সেবা নিকেতন, এখানকার মহারাজ স্বামী মঙ্গলানন্দ পুরী মহারাজ। তিনি আরএসএস এবং বিশ্ব হিন্দু পরিষদের সদস্য। উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তাকে প্রার্থী করেছে বিজেপি। যেটা আমাদের যিনি মূল চালিকা শক্তি শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি বাঁচতে চায়, বিজেপি তাই। এটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র, কারণ বাঁচার আর পথ নেই। সুনীল মহারাজ বিশ্ব হিন্দু পরিষদের সদস্য, বেহালা পূর্বে বিজেপি প্রার্থী। কার্তিক মহারাজ মুর্শিদাবাদের বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের মহারাজ। সনাতনী ভাই বোনদেরকে অনুরোধ করব, নিজে নিজে ভাড়া দিয়ে সনাতন হিন্দু ধর্মের রক্ষার তাগিদে 7ই ডিসেম্বর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমরা সমবেত হব। গত বছর ডিসেম্বরে ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়। উদ্যোক্তা সনাতন সংস্কৃতি সংসদ। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির তাবড় তাবড় নেতা। মঞ্চে দেখা গিয়েছিল কার্তিক মহারাজকে। বিজেপির এখনো 38 জন প্রার্থীর নাম ঘোষণা করা বাকি। এই তালিকায় কি কার্তিক মহারাজের নাম থাকবে? এ নিয়ে নানা মহলে গুঞ্জন। না, ওটা দাঁড়াবো। বিজেপি তরফ থেকে কোনো রকম প্রস্তাব কি আপনার কাছে এসেছে? হ্যাঁ, এসেছিল, আমরা প্রত্যাখ্যান করেছি। রাজ্যসভার এমপির জন্য বলা হয়েছিল, বিধানসভায় লোকসভায় দাঁড়াবার জন্য বলা হয়েছিল। হারায় জেতার ব্যাপারটা তারাই দেখবেন বলেছিল। আমি এতে উৎসাহিত হই। বলা হয়েছিল যে আপনি ভোটে দাঁড়ান, পশ্চিমবঙ্গের সমস্যার সমাধানের জন্য আপনাদের মতো লোক দরকার, সজ্জন সাধু সন্ন্যাসী মানুষ। আমি বলেছি না,
থেকে? রাজ্য স্তরের সেন্ট্রাল সবাই অনুরোধ করেছে, সরাসরি একদম কোনো চিন্তা ভাবনা করিনি। কারণ এটা সন্ন্যাসীর এই কাজের জন্য নয়, আমরা যে জন্য ব্রত গ্রহণ করেছি। বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি করছে। বিজেপি হিন্দুর জন্য খারাপ, মুসলমানের জন্য খারাপ, খ্রিস্টানের জন্য খারাপ, সমাজের জন্য খারাপ, বাংলার জন্য খারাপ। বিজেপি বাংলার উন্নয়নের বিরুদ্ধে, বাংলার মনীষীদের অপমান করে। বিজেপি শুধুমাত্র ধর্মের ভেদাভেদ করে, মানুষে মানুষে ভেদাভেদ করে, তারা কিছু মানুষকে কিছুদিনের জন্য ভুল বুঝিয়ে কিছুটা বিভ্রান্তি তৈরির রাজনীতি করে, কিন্তু মানুষ সেটাই আর সাড়া দেবে না। আমার প্রার্থী তালিকায় মহারাজ থাকবে না মহারানী থাকবে, নায়ক থাকবে না নায়িকা থাকবে, বক্সার থাকবে না সুইমার থাকবে, কিন্তু আমি ঠিক করব আমার ফ্রিজে কি আছে, কি খাবো আমি, সেটা কি উনি ঠিক করে দেবেন নাকি? নিউজ 18 বাংলা। প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যাওয়ার পর থেকেই প্রার্থীরা জোর কদমে প্রচারে নেমে পড়েছেন, দেওয়াল লিখন শুরু করেছেন। কিন্তু আসানসোলে দেওয়াল নিয়ে ঝামেলা, বিজেপির দেওয়াল লিখনে বাধা দেওয়ার অভিযোগ। কাদের বিরুদ্ধে অভিযোগ, ঠিক কি অভিযোগ বিস্তারিত জানাবো, তবে তার আগে আপনাদের দেখাচ্ছি যে ছবিটা দেখুন। সেখানে দেওয়াল দখল, অর্থাৎ দেওয়াল লিখন হবে, সেই দেওয়ালটা দখল করবে কে, কার দেওয়াল, কোন দেওয়ালে লেখা হবে, সেই নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে অভিযোগ, পাল্টা অভিযোগ। যদিও সেই অভিযোগ তৃণমূল অস্বীকার করেছে এবং পাল্টা বিজেপিকেই নিশানা করেছে তৃণমূল কংগ্রেস। এখানে কেউ কিন্তু বাইরে ছিল না, সবাই আমরা আমার এখানে কেউ ওয়ার্ডের বাইরে ছিল না, কি করতে যাচ্ছিল, কিছু করতে যাচ্ছিল। তুই এই কথা আমার এখানে যতগুলো আছে সবাই আমাদের ওয়ার্ডের ছিল। আমরা আগেই দেয়ালটাকে বুকিং করেছিলাম, ওখানে আমরা টিএমসি লিখেও দিয়েছিলাম, তা সত্ত্বেও এখানে আবার বিজেপির ক্যান্ডিডেটের নাম লেখা হচ্ছে। রীতিমতো গুটখা খেয়ে পানের পিক ফেলে পুরো দেয়ালগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে। অগ্রণীর পুরো এরিয়া আমাদের দেয়ালগুলো নষ্ট করে দিয়েছে। আমরা বুক করা সত্ত্বেও উনি কি করে পারলেন যে এখানে ওনাদের ক্যান্ডিডেটের নাম লেখাতে? আমাদের একটা অস্থায়ী অফিস হচ্ছে ওইখানটা, আর ওই অস্থায়ী অফিসের দেওয়ালে তৃণমূল কংগ্রেসের লেখা থাকবে, ওটা ঠিক নয় আর কি। এবং ওখানে এখন বর্তমানে যে জমির কাগজপত্রে যার নাম আছে তার কাছ থেকে আমরা ওখানে দেওয়ালটা লেখবার কনসেন্ট নিয়ে এসেছি। আমরা এটা ইলেকশন কমিশনে দেখাচ্ছি, জমা করছি, আমাদের অথেন্টিক ওখানে পারমিশন রয়েছে।